এই পতিতালয়ে সবচেয়ে সুন্দরী আর নতুন মেয়েকে, যে এখনো ভার্জিন, যাকে কেউ ছুঁয়নি। সাইফ চৌধুরীর এক নাগাড়ে বলা কথাগুলো শুনে দরদর করে ঘামতে লাগলো গোলাবু। এই কুঠির মালকিন চিলঞ্চিতে পানের পিক ফেলে এক গাল হেসে আমতা আমতা করে বলল, ইয়ে আসলে হয়েছে কি স্যার। সাইফ এর রক্ত চক্ষুর দিকে তাকাতেই ছেদ করে উঠল তার বক্ষপট। চট করে বলে ফেলল, আছে তো, আছে আছে। গোলাবু হাঁক ছেড়ে, রজনী বিন্দিয়া কই তোরা? কাল যে মেয়েটাকে তার বাপ দিয়ে গেল, ওকে নিয়ে আয় জলদি। সাইফের দিকে তাকিয়ে বলল, আপনি বসুন না সাহেব, ওরা এক্ষুনি এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমায় বললেই তো আমি পাঠিয়ে। গোলাবুর কথা শেষ হওয়ার আগেই কুঠির ভিতর থেকে মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। গোলাবু ভিতরের দিকে তাকিয়ে আবার সাইফের দিকে তাকালো। এই শীতেও ঘামছে লোকটা। মারাত্মক সাইকো। একবার এক মেয়েকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল। সুন্দরী মুখশ্রী লাল হয়ে আছে, কঠোর চক্ষুদ্বয় যেন তৃষ্ণার্ত শকুনের মতো দেখছে ভিতরে যাওয়ার গলির দিকে। গোলাবু তারা দিল, কিরে মুখপুরীর দল, এত সময় লাগে ওইটুকু মেয়েকে আনতে? টেনে হিচড়ে নিয়ে আসলো 16 বছরের এক কিশোরীকে। পরনে টকটকে লাল থ্রিপিস, টানা হিচড়ার দরুন চুলের খোপাটা খসে গেল সাইফের সামনে। ঝলমলিয়ে ছড়িয়ে পড়ল কুচকুচে কালো মেঘের মতন একরাশ লম্বা চুল। মেয়েটা এমনভাবে হাত পা ছড়াছড়ি করছে, চুলগুলো এলোমেলো হয়ে তার মুখ গ্রীবা আড়াল করে রেখেছে। সাইফ দেখতে পারছে না ঠিক করে। সাইফ নিজের হৃদয় গুটিয়ে নিল। গোলাবু তড়িঘড়ি করে উঠে গিয়ে চুলের মুঠি টেনে ধরতেই সোজা হয়ে দাঁড়ালো মেয়েটি। তার ক্রন্দনরত মুখশ্রী লুলুপ দৃষ্টিতে দেখছে সাইফ। এমন অপূর্ব রমণী এর আগে দেখেনি সে। কমে এলো তার চোখে রক্তিম আভা। রাগে টকবক করতে থাকা রক্ত যেন এবারে শীতল হয়ে এলো। আপনা আপনি ফাঁকা হয়ে গেল দুটি ঠোঁট। মেয়েটির কান্নারত লাল চোখ মুখ যেন জলে ভাসা পদ্মের ন্যায় ফুটফুটে। অমন ফুটফুটে চাঁদের টুকরো কে এই নোংরা জায়গায় কে আনলো? সাইফের মুষ্টি আবারও শক্ত হয়ে এলো। চুলে টান লাগতেই ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটি। সাইফ হুঙ্কার দিয়ে উঠল। কোমর থেকে পিস্তল বের করে তাক করলো গোলাবুর দিকে। ছাড়ো ওকে, হাত লাগাবে না ওর গায়ে। গোলাবু ভয়ে দ্রুত মেয়েটিকে ছেড়ে সরে এলো। মেয়েটি ধপাস করে ফ্লোরে পড়ে গেল, কিন্তু নড়চড় নেই, বোধহয় গান হারালো। সাইফ পুনরায় পিস্তলটা কোমরে গুজে এগিয়ে গেল মেয়েটার দিকে। হাঁটু মুড়ে বসে মুখে থাকা চুলগুলো সরালো, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আর একবার দেখলো। তুমি শিওর যে এখনো অব্দি ওকে কেউ ছুঁয়নি? গোলাবু ভয়ার্ত গলায় বলল, কালো এসেছে সাহেব, দেখছেন না বাড়ির পোশাকটা অব্দি বদলানো হয়নি, এখনো অব্দি কিচ্ছু খায়নি পর্যন্ত। সাইফ বাঁকা হাসলো, সামনে এগিয়ে গিয়ে গোলাবুর মুখোমুখি দাঁড়ালো। পিস্তলটা গোলাবুর থুতনিতে ঠেকিয়ে বলল, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমি এই মেয়েটিকে নিয়ে যেতে চাই। কত দিতে হবে? গোলাবুর প্রাণ বয়ে শুকিয়ে গেছে। কি যে বলেন না সাহেব, আপনি নেবেন তাতে টাকা দেবেন কেন? আপনার জায়গায় ব্যবসা করছি, আপনার দয়ায় বেঁচে আছি। ও ও, আপনি নিয়ে যান। সাইফ চৌধুরী কারোর দান গ্রহণ করে না, ওকে? শামীম! সাইফ চেঁচাতেই শামীম ছুটে এলো। চেক বই নিয়ে সাইফ তাতে 10 লাখ টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দিল। গোলাবুর হাতে ধরিয়ে দিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিল মেয়েটাকে। গাড়ি চালিয়ে বাড়িতে এলো। একেবারে গাড়ির বাড়ির ভিতর প্রবেশ করতেই থামলো। এক ছুটে বেরিয়ে এলো নদী। সাইফ এসেছে, তার অপেক্ষাতেই ছিল এতক্ষণ, কিন্তু এই বদমেজাজি দেমাগি লোকটা কখনো দেখেই না নদীর দিকে। সম্পর্কে নদী সাইফের আপন চাচাতো বোন। সদর দরজা পার হতেই চোখে পড়ল সাইফের কোলে কোনো মেয়ে। সাইফ মেয়েটাকে কোলে নিয়ে হনহনিয়ে হেঁটে আসছে এদিকেই। নদী পা থমকে গেল। এ কাকে নিয়ে এলো সাইফ ভাই? নদীর ভাবনার মধ্যেই নদীর সামনে দিয়ে ভিতরে ঢুকলো সাইফ।
ড্রয়িং রুমে তখন পরিবারের সবাই সাইফেরই অপেক্ষায়। রাত বেশ হয়েছে, খেতে বসবে সকলে। এমন সময় সাইফ সেখানে উপস্থিত হলো, কোলে একটি অপরিচিত মেয়ে নিয়ে। সবার চোখ যেন ছানা বড়া। সাইফের মা আঞ্জুমান চৌধুরী চেঁচিয়ে ডাকলো, দাঁড়া সাইফ। সাইফের পা থামলো, এগিয়ে এলো আঞ্জুমান। সাইফের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? কাকে নিয়ে এসেছিস তুই? সাইফ নির্লিপ্তভাবে জবাব দিল, তোমাদের বৌমা। ব্যাস, ড্রয়িং রুমে বড়সড় একটা বাজ পড়ল। হাসান চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। মিনিস্টার হাসান চৌধুরী একমাত্র ছেলে কিনা একা একা বিয়ে করে বাড়ি ফিরেছে। আঞ্জুমান চেঁচিয়ে উঠল, কি যাতা বলছিস তুই? পাগল হয়ে গেছিস? কাকে না কাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বলছিস? আঞ্জুমানের কথা শেষ হওয়ার আগেই সাইফ হুঙ্কার দিয়ে উঠল, ও কোনো রাস্তার মেয়ে নয় মা, ও আমার বউ, বুঝছো তোমরা? হাবিব চৌধুরী উঠতে নিলে হাসান চৌধুরী থামিয়ে দিল। হাবিব রোদের সাথে বলল, আমাকে থামালেন কেন ভাইজান? ও যা করছে এতকাল সব মেনে নিয়েছি, কিন্তু এটা আর মানা যায় না। আপনি ছাড়ুন আমায়। হাসান চৌধুরী ধমক দেয়, আহ থামো হাবিব, এভাবে ওর সাথে পারা যাবে না। চেনো না কেউকে, জানোই তোর জিদ। হাসান চৌধুরী খুবই বিচক্ষণ মানুষ, জেদি ছেলের সাথে তর্ক করলে হিতে বিপরীত হবে। সে এই কাজটা কৌশলে ঠান্ডা মাথায় করতে চায়। সকলকে খেতে বসায় নির্দেশ দেয় হাসান চৌধুরী। যে যার মতো টেবিলে খেতে বসলো, নদী নেই টেবিলে। আঞ্জুমান চৌধুরী ছোট জায়কে তাড়া দিল নদীকে ডাকতে। সায়রা দেখতো নদী কোথায় গেল। সায়রা বেশ বেশ ভালো করে বুঝেছে নদী কেন আসেনি। ফুস করে নিঃশ্বাস ছাড়লো। নিজে না গিয়ে ছোট মেয়েকে পাঠায় নদীর কাছে, দিঘি বোনকে ডেকে নিয়ে এসো। দিঘির বয়স 15 বছর, নদীর থেকে 5 বছরের ছোট দিঘি। মায়ের কথা মতো নদীকে ডাকতে গেল। সাইফ ফ্রেশ হয়ে পোশাক পাল্টে এসে দেখে মেয়েটা খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে আছে, চোখে মুখে আতঙ্ক ভয়। সাইফ এগিয়ে গিয়ে মেয়েটার পাশে বসলো। সাইফ বসতেই মেয়েটা কিছুটা পিছিয়ে গেল। নাম কি তোমার? সাইফের বারিকি গলা যেন অদিতির মনে আরও সংশয় তৈরি করেছে। ছোট করে বলল, ও ও অদিতি। সাইফ ব্রু গোটালো, শুধু অদিতি? আগে পরে কিছুই নেই? মিশকাত জাহান অদিতি। সাইফ উঠে দাঁড়ায়, অদিতির দিকে সামান্য ঝুঁকে বলে, শোনো, সাধারণত আমি পতিতালয়ে যাই না, আজ গেছিলাম এক প্রকার জিদের বসেই। গিয়ে তোমাকে ভালো লেগেছে তাই কিনে নিয়ে এসেছি। কাল তোমাকে বিয়ে করব। কথাগুলো বলে সাইফ খটখট করে চলে গেল। দরজা অবধি গিয়ে আবার পিছন ফিরল। আর শোনো, যতক্ষণ না আমাদের বিয়ে হচ্ছে বাইরে বেরোবে না তুমি, আর কারোর সাথে কথাও বলবে না। খাবার তোমার ঘরেই এনে দেওয়া হবে, বুঝেছ? অদিতির উপর নিচ মাথা নাড়ে। রোগা পাতলা গড়ানো মেয়েটি টুকটুকে ফর্সা, একেবারে ঠোঁট দুইটা রক্ত জবাব ন্যায় লাল। কান্না করার ফলে নাক থুতনিও লাল বর্ণ ধারণ করেছে। সাইফ কেমন একটা অনুভূতি হচ্ছে। সাইফ নিজেকে সংযত করতে গলা খাকারি দিল। মনে মনে ভাবলো, ভালো লেগেছে তাই পার্মানেন্টলি নিয়ে এসেছি, যাতে আমি ছাড়া ছুতে না পারে। তাই বলে বালোটালো আমি বাসবো নাকি? সাইফ হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি দিয়ে নেমে গেল। সিঁড়ি থেকে নামতেই নদীর মুখোমুখি হয় সাইফ। এমনিতেই রোজ নদী আগ বাড়িয়ে এটা ওটা জিজ্ঞেস করলেও আজ কিচ্ছুটি বলল না। সাইফকে পাশ কাটিয়ে দু বোন ডাইনিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অগত্য সাইফ পিছন থেকে ডাকলো, নদী। নদী পা থামলো, কিন্তু পেছনে ফিরল না। সাইফ পকেট থেকে ফোন বের করতে করতে বলল, তোর বাবির খাবারটা রুমেই দিয়ে আয়, ও নিচে আসবে না। নদীর কানের পাশে বড়সড় একটা বাজ পড়ল, যেন কাটা গায়ে নুনের ছিটা দিল সাইফ। চোখে টুইটুম্বুর হয়ে থাকা পানিগুলো আর গল্পের পরিবর্তের অংশ সবার আগে পড়তে গল্পের শেষে পেজটি ফলো করুন। ধন্যবাদ। মানল না, আলগোছে গড়িয়ে পড়ল দুই গালে, দিঘির দুই হাতে ঠেলে বোনকে নিয়ে চেয়ারে বসালো। নদীর নির্বাক বসে আছে। দিঘি আঞ্জুমান নদীকে বলল, বড় মা, দাদাভাই বলেছে বাবির মানে ওই মেয়েটার খাবার গড়ে দিয়ে আসতে।
হাসান চৌধুরী ছেলেকে ডেকে বলল, কোথায় যাচ্ছ? সাইফ নির্লিপ্তভাবে উত্তর দিল, বারে। আর তোমার বউ? বাবার কথা শেষ হওয়ার আগে সাইফ বলল, আমার বউ দিয়ে তোমার কি কাজ? নিজের বউ আছে না, তার চিন্তা করো। সাইফ বেরিয়ে গেল নিজের মতো। হাসান চৌধুরী হাবিবকে বলল, ভোরের আগে আর ও বাড়ি ফিরবে না, এক্ষুনি সরিয়ে ফেলো মেয়েটাকে। ও এলে বলবে পালিয়ে গেছে হয়তো। নদী বড় বড় চোখ করে তাকায় বড় বাবার দিকে। চলবে, রেসপন্স পেলে কালই পরের পর্ব আসবে। খাঁচাইবন্দি ফুল পর্ব 1, লেখা জান্নাতুল ফেরদৌস।